ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24 স্বাগত। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। আদানি গ্রুপের বকেয়া পরিশোধের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর আদানি গ্রুপের পরিচালক প্রণব বিনোদান আদানি জানান যে বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী তারা। বুধবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন আদানি। সৌজন্য সাক্ষাৎ বলা হলেও বাংলাদেশ সরকারের কাছে ব্যবসায়ী গ্রুপটির বিদ্যুৎ বিক্রির বকেয়া অর্থ পরিশোধের আলোচনাও ছিল এদিনের বৈঠকে। পরে অবশ্য অর্থমন্ত্রী জানান যে আলোচনা হয়েছে, তবে বকেয়া নিয়ে আদানির পক্ষ থেকে কোনো চাপ নেই। পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে অর্থমন্ত্রীকে আদানি গ্রুপের কার্যক্রম দেখার আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান তিনি। বিনিয়োগ তো আমরা ওয়েলকাম করি, কাজে ওরা তো অলরেডি করেছে অনেক, আরও করতে চায়। পাওনা টানা দিব না, আমরা দিব স্যার। সেটা নিয়ে কি আজকে কিছু বলেছে? না, ওর কিছু বলে না। I think there are a lot of opportunities that Bangladesh has to offer. We are seeing how we can play a role to do some investment in Bangladesh. দর্শক, এবার জানাবো 2024-25 অর্থ বছরের বাজেটের খবর। দেশে দরিদ্র মানুষের সংখ্যা 18% হলেও সামাজিক সুরক্ষা খাতের সুবিধা নিচ্ছেন 1/3-এরও বেশি জনগোষ্ঠী। অন্যদিকে 1.25 লাখ কোটি টাকা বরাদ্দ দেখিয়ে তার 60% আবার দিয়ে দেয়া হচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন, ভর্তুকি ও সুদ পরিশোধে। ফলে পূরণ হচ্ছে না এই খাতের উদ্দেশ্য। ইমদাদ হকের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন নাসের বাবু। সাভারের গোকুলনগর এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গু। মাস শেষে ভাতা হিসেবে যে 850 টাকা পান তা যেন উপহাস কঠিন এই সময়ে। ডেলি না হইলো 70-80টার মতো লাগে, প্রেশার বেশি, হ্যাঁ ট্যাবলেট লাগে, আবার ওই যে স্টক করতাল হ্যাঁ ওষুধ কাম লাগে। করুণ আর্তনাদে বেঁচে থাকার লড়াইয়ে যেন ক্ষতবিক্ষত নাদির আলী, সাইফুল কিংবা রহমতদের জীবন। অবিরাম পরিশ্রমে চেহারায় ক্লান্তি ছাপ, তবুও অপেক্ষা পরের দিনের কাজের। কিন্তু তাও মেলে না সব সময়। যে সব কাজ করি না, সব এই জিনিসপত্র কিনে চাল কিনে কুলায় না। 600 টাকা করে পায়, 5টা মানুষ সংসারে খায়, কুলা যায় না বাবা। 8-9 লক্ষ টাকা লাগছে চিকিৎসার জন্য, আমি সরকার থেকে কোনো সহযোগিতা পাইনি। চলতি অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ 1,26,000 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে ওই বরাদ্দের সবচেয়ে বড় অংশ 27,400 কোটি টাকা রাখা আছে সরকারি কর্মচারীদের পেনশনের জন্য। অন্যদিকে 22,500 কোটি টাকা কৃষি ভর্তুকি ও 11,000 কোটি টাকা সঞ্চয়পত্রের সুদের জন্য। সব মিলিয়ে 60% সুবিধা সরাসরি পৌঁছাচ্ছে না দরিদ্র জনগোষ্ঠীর কাছে। তাই বাজেটে এই বরাদ্দ জিডিপির 2.5% দেখানো হলেও সত্যিকারে তা মাত্র 1%। মূল্যস্ফীতি তো উপরের পর্যায়ে রয়ে গেছে। বিভিন্ন ধরনের সংকোচনমূলক ব্যবস্থা আমাদের নিতে হচ্ছে। সরকার যেভাবে সামাজিক নিরাপত্তা বলয়টাকে আরও বেশি বাড়াতে পারত, শক্তিশালী করতে পারত, তারপরে সেতে স্থায়িত্ব প্রাপ্তি এগুলো আরও সম্প্রসারিত করতে পারত, তো সেটাও তো করা যাচ্ছে না। শুধু বরাদ্দ নয়, বন্টন এবং বিতরণের ক্ষেত্রেও বড় ঘাটতি রয়ে গেছে এই খাতে। পরিকল্পনা কমিশনের প্রতিবেদনে বলা হয়, মোট জনসংখ্যার অন্তত 34% পাচ্ছেন এই বরাদ্দের সুবিধা, অথচ দেশে চরম দারিদ্র্য মাত্র 6.5%। দুর্নীতির ছড়াছড়ি থাকলেও তো খরচ বেশি হবে। যারা প্রাক্কলন করবেন তারা সেটা এখানে ঢুকিয়ে দেবেন। এখানে টাকা পয়সা অনেক ধনীদের কাছে চলে যাচ্ছে, যারা ডিজার্ভ করেন তাদের কাছে চলে যাচ্ছে। ধনী বলবো না, যারা ডিজার্ভ করেন তাদের কাছে চলে যাচ্ছে। তো সেটা আমরা বন্ধ করতে পারি কি না? এই ফান্ডামেন্টাল রিফর্মগুলো না করে আমরা কিন্তু, আমার কাছে মনে হচ্ছে আমরা অনেক বিশৃঙ্খলা তৈরি করছি। আসছে অর্থ বছরে আরও 4,000 কোটি টাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে সামাজিক সুরক্ষা খাতে, যেখানে সুবিধাভোগীও যুক্ত হবে আরও 4 লাখ। প্রতি বছরই ঘটা করে বাড়ানো হচ্ছে সামাজিক সুরক্ষা খাতের ব্যয়, কিন্তু এর সুফল পাচ্ছে কারা? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাঁপিয়ে ওঠা প্রান্তিক পর্যায়ের এই মানুষের এই প্রশ্নের জবাব দেবে কে? ইমদাদ হক, চ্যানেল 24, সাভার, ঢাকা। এদিকে আসছে বাজেটে ভোক্তাদের উপর চাপ কমাতে 28টি নিত্যপণ্যের উপর উৎসে কর অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে যে কর কমানোর তালিকায় রয়েছে চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটর সহ নিত্য ব্যবহার্য 28টি পণ্য।
এ তালিকায় থাকবে সব ধরনের ফলমূল। এদিকে নিত্যপণ্যের পাশাপাশি প্যাকেটজাত গুঁড়া দুধ আমদানিতে বিদ্যমান 89% উপরে থাকার শুল্ক 58% নামানোর প্রস্তাবনাও আসছে বাজেটে। বর্তমানে গুঁড়া দুধের বাল্ক আমদানিকারকদের জন্য মোট কর হার রয়েছে 37%। এছাড়া বাল্ক আমদানির জন্য অগ্রিম আয়করের কথাও ভাবছে সরকার। এর আগে গেল 14 মে খাদ্য ও কৃষি সংক্রান্ত জিনিসপত্র এবং সারের ওপর কর না বাড়ানোর নির্দেশনা দেন স্বয়ং প্রধানমন্ত্রী। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত, যার কারণ হিসেবে ঘূর্ণিঝড় রিমালকে দুষছেন বিক্রেতারা। তাদের মতে যে ঘের ভেসে যাওয়ায় সরবরাহ কমেছে মাছের বাজারে। অজুহাত এবার ভর করেছে মাছের বাজারে। অন্যান্য পণ্যের দাম বাড়ার পাশাপাশি নিত্য নতুন অযৌক্তিক কারণে এই আমিষ জাতীয় খাদ্যপণ্যের দাম দিন দিন চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। খাবারের পাতে কমছে মাছের পরিমাণ। বাজার ঘুরে দেখা যায় সপ্তাহান্তে মান ভেদে প্রায় সব ধরনের মাছের দামই বেড়েছে কেজিতে অন্তত 50 টাকা। বাড়তি দামের সাথে তাল মিলাতে ক্রেতাদের উঠছে নাভিশ্বাস। অনেকে ফিরছেন খালি হাতেই। গত সপ্তাহে তো এমন ছিল না, আপনার যে চাষের পাঙ্গাস ওগুলোর বলতে 400 টাকা কেজি, এই মাছ সর্বোচ্চ 250 টাকা কেজি হয়। মলা ঠেলা বলে মলা মাছ, ওটা তো চোখের জন্য খুব ভালো, ওটা ওই 600 টাকা কেজি বললো। মাছ বাজারে মাছ কিনতে আসছিলাম, আজকে অনেক দাম বেশি আর কি, যার কারণে মাছ কেনা সম্ভব হচ্ছে না। মাছের যেভাবে দাম, এরকম দাম হলে কিভাবে হবে? গত সপ্তাহে আমি মাছ নিয়ে গেছি 1200 টাকা চিংড়ি, সেই চিংড়ি 1400 টাকা। বিক্রেতাদের কাছে বাড়তি দাম নিয়ে প্রশ্ন তুললে বরাবরের মতো চলতি ইস্যুর ঘাড়ে দোষ চাপায় তারা। এ সপ্তাহের বাড়তি দামের দোষ চাপে 2 দিন আগে রিমাল ঘূর্ণিঝড়ের উপর। কেউ আবার দায়ী করে সিন্ডিকেটকে। বন্যা গেল না, সব চাষের মাছ তো সব সুইটা গেছে, এর কারণে দাম একটু বেশি আর কি, 10-20 টাকা বেশি, এটা কোনো বেশি। পাঙ্গাসিটি কিনছি মনে করেন 230 টাকা, আজকে 250 টাকা। ট্যাংরা 600 টাকা আনছি, আজকে 700 টাকা। আর মাছ 700 টাকা আনছি, আজকে 800 টাকা। কেজিতে 100-150 টাকা বেড়ে গেছে। এখন আরও যদি আপনাকে দাম বাড়ায় রাখে, তাহলে তো যারা এখানে বিক্রি করে তারাও তো ওরকম ভাবেই দাম চাবে, তাই না? এখন মনে করেন যে তাদের 1000 টাকা মাছটা কিনা, তো এখানে তো একটা খরচের বিষয় আছে, তাই না? এখন দোকান ভাড়া আছে, তারা খাটতেছে সারাদিন, তাদের তো একটা কষ্ট আছে না? তো ওই হিসাবে আর কি 1200 টাকার মাল 1400 টাকা হয়ে যায়। তবে দাম কমার আশায় যেন গুড়ে বালি। আসন্ন কোরবানির ঈদে দাম কমবে বলে জানালেন বিক্রেতারা। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা। আজও বড় পতন হয়েছে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক নেমে এসেছে 5000 পয়েন্টের নিচে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকও নেমে এসেছে 15000 পয়েন্টের ঘরে। সংক্ষেপে আজকে জানিয়ে দেব যে পুঁজিবাজারের সবশেষ খবরাখবর। শুরুতেই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সার্বিক সূচক সেটি যদি দেখি, তাহলে দেখব যে 50 পয়েন্ট পরিবর্তন হয়ে সেটি অবস্থান করছে 5228 পয়েন্টে। অর্থাৎ আজকেও কিন্তু একটা নেতিবাচক প্রবণতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে। সব কিছু মিলে যদি আমরা লেনদেনের যে পরিমাণ সেটি দেখি, সেখানে হচ্ছে 306 কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল যে ফান্ডগুলো রয়েছে সেগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র 64টির, অন্যদিকে কমেছে 286টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি শেয়ারের দর। একইভাবে আমরা যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিকে তাকাতে চাই, সেখানেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে 155 পয়েন্ট পরিবর্তন হয়ে সেটি অবস্থান করছে 15084 পয়েন্টে। সার্বিক সূচকের কথা আমরা বলছিলাম। এবং একই সাথে যদি আমরা যে লেনদেনের যে সার্বিক পরিধি যেটা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 7.8 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং হাত বদল হওয়ার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে মাত্র 37টির, কমেছে 167টির এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 18টি শেয়ারের দাম। দর্শক, এই যে ধারাবাহিকতা আমরা দেখছি যে ক্রমান্বয়ে নেতিবাচক প্রবণতার দিকে যাচ্ছে পুঁজিবাজার, আজকেও কিন্তু সেটার বাইরে ছিল না। ভালো মান এবং দাম তুলনামূলক সস্তা হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে নারায়ণগঞ্জের হোশিয়ারি পণ্যের। সংশ্লিষ্টদের দাবি, যদি সরকারি সহযোগিতা পান তারা, সেক্ষেত্রে এই শিল্প হয়ে উঠতে পারে দেশের অর্থনীতির জন্য এক বড় শক্তি। নারায়ণগঞ্জ থেকে আরও জানাচ্ছেন আহসান সাদিক। নারায়ণগঞ্জের উকিলপাড়া, নয়ামাটি ও দেওভোগ এলাকা, যেখানে প্রায় অর্ধশত বছর আগে শুরু হুঁশিয়ারি শিল্পের। হাতে গোনা কয়েকটা কারখানা নিয়ে গড়ে উঠলেও এখন সেখানে কারখানার সংখ্যা 8000-এর বেশি। গড়ে উঠেছে বিক্রয় কেন্দ্রও। স্যান্ডোগেঞ্জি দিয়ে যাত্রা শুরু, সময়ের ব্যবধানে বেড়েছে পরিসর। উৎপাদন হচ্ছে শার্ট, গেঞ্জি, মোজা, মাফলার, টুপিসহ নানা পণ্য। হচ্ছে রপ্তানিও। সিজন ওয়াইজ যখন যেরকম ওয়েদার থাকে ওইভাবে জামা তৈরি হয়। মানে এখন তো প্রচণ্ড গরম, মানে সামারের আবার
পাতলা পোশাকটা তৈরি হয়। আমাদের এখান থেকে সারা বাংলাদেশ ধরেন 64টা ডিস্ট্রিক্টের যায়, যেখানে পাইকারি আছে, খুচরা আছে, সব জায়গায়। অনেক দেশে আমাদের এখান থেকে আগে মাল যেত, নাইজেরিয়া থেকে এসেও মাল নিচ্ছে, দেখা গেছে ভারত আছে, এরপরে এই সৌদিতেও কিছু মাল আমাদের এখান থেকে যায়। হুঁশিয়ারি শিল্পকে ঘিরে পাল্টে গেছে এই জনপদের আর্থিক কাঠামো, যেখানে কাজ করছে 2 লাখেরও বেশি শ্রমিক, যদিও রয়েছে মজুরি নিয়ে অসন্তোষ। নিত্যপণ্যের জিনিস বাজার যেইভাবে বাড়তেছে আমাদের মজুরি কিন্তু ওইভাবে বাড়ে না, বছরে বাড়ে কিন্তু আংশিক। গরমে দেওয়া সুতি, ফরাক বা আপনার নিমা, ফতুয়া, শীতকালে আমরা ব্লেজার করি, লেডিস আইটেম, জেন্টস, ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়। পণ্যের বহুমুখীকরণ আর গুণগত মান রক্ষা করা গেলে রপ্তানি আয়ের বড় অংশ হবে এই হুঁশিয়ারি শিল্প। আমাদের এটা যদি সরকার মনে করে যে নিট প্রোডাক্টটা বিদেশ যাচ্ছে, আমাদের এটা যদি একটু হাই কোয়ালিটি আমরা করতে পারি, সরকার যদি আমাদের সহযোগিতা করে বুঝলেন, তাহলে সরকার আমাদের দিয়েও ওই নিটের মতন এরা কমার বেশি ইনশাল্লাহ উপকৃত হবে এবং আয় হবে। সব মিলিয়ে হুঁশিয়ারি শিল্পে রয়েছে প্রায় 8,500 কারখানা। আহসান সাদিক, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।